জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার পাচ্ছেন ১ কোটির উপরে বিনামূল্যের বই ছাপানোর কাজ। এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রকাশ্যে যোগাযোগ রয়েছে তার। গণঅভ্যুত্থানের পরও স্বৈর শাসকের সুবিধাভোগীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পুনর্বাসন করছে বলে অভিযোগ শিক্ষা গবেষকদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পালিয়ে আছে। সরকারি দপ্তরগুলোতেও স্বৈর শাসকের কিছু সুবিধাভোগীকে সরিয়ে দেয়া হয়। তবে এখনও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বহাল তবিয়তে সুবিধা ভোগ করছে এদের অনেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এবছরও ১.৫ কোটি বই ছাপানোর কাজ পাচ্ছে হত্যা মামলার আসামি রব্বানী জব্বারের দুটি প্রতিষ্ঠান। রব্বানী জব্বার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাই। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা পরিষদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা ভোটে চেয়ারম্যান হন তিনি। প্রথম কথা হচ্ছিল যে এই যে যারা এই কাজগুলো করেছে গত ১৫ বছর ধরে তাদের তো শাস্তির আওতা আসে। যদি মামলায় থাকে তারা মামলা না করে তাদেরকে অ্যারেস্ট না করে তারা কিভাবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, বিশেষ করে মোস্তফা জব্বারের ভাই রাব্বানীর কে না চেনে। এনসিটিবিতে এখনো স্বৈর শাসকের সুবিধাভোগী অনেক কর্মকর্তা ব্যবসায়ী বহাল তবিয়তে আছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান। ৫ই আগস্টের পর এনসিটিবির কোনো পরিবর্তন আসেনি। এনসিটিবি আগের শক্তিগুলো বরঞ্চ শক্তি বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে। এনসিটিবির একটি চক্র এবং এই আওয়ামী লীগের এই ব্যবসায়ী চক্র মিলে শর্তর বেড়া জালে বড় অনেকে সরায় রাখতেছে, অনেকে ধারে কাছে যাইতে পারতেছে। এনসিটিবি অবশ্য বলছে দরপত্রের মাধ্যমে কাজ পেলে কিছুই করার থাকে না, এরপরও বিষয়টি দেখা হবে। প্রতিষ্ঠান দেখবে হলো আইন কানুন রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসছে কিনা লোকজন, যারা আসবে তারাই, সেটা সেই অর্থে। আর আপনি যে কথাটা বলছেন সেটা সেই অর্থে যদি কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো ধরনের অ্যালিগেশন পাওয়া যায় সেটা তাহলে অবশ্যই আমরা এটার একটা ব্যবস্থা যাবে। তবে সব কিছু প্রক্রিয়াগত আইনগতভাবে মধ্যে দিয়ে আমার যেতে হবে। এনসিটিবির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের সদিচ্ছা না থাকায় দেশের রাজনৈতিক পরিবেশে কোনো পরিবর্তন আসেনি। এদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে বিচার করার দাবি জানান রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা ২ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে যুবদলের গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, গণঅভ্যুত্থানের ১ বছর পরেও রাজনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি। দেখলাম ৫ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে ১ বছর হয়নি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পরেও সংস্কারে অসহযোগিতার অপবাদ দিচ্ছে সরকার, অভিযোগ তার। গুম খুনের ঘটনায় শেখ হাসিনার বিচার কার্যক্রমে ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? ১ বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এদিকে নয়াপল্টনে এক স্মরণ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিচার করতে হবে। স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়।
অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য নেতাদের। মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রশাসনে রদবদল হবে। বৈঠকে গুরুত্বপূর্ণ কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো জানান প্রেস সচিব। বলেন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে স্থানীয় জাতীয় পর্যায়ে সমন্বয় দ্রুত বাড়ানো হবে। নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন সামনে রেখে প্রচুর ভুল তথ্য প্রচার করা হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে চালু হতে যাওয়া জাতীয় তথ্য কেন্দ্রে এসব ভুল তথ্য চিহ্নিত ও যাচাই করা যাবে। কিছুদিন আগেও নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রধান উপদেষ্টা এরকম সভা করেছিলেন। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে। আগামী নির্বাচনে নতুন ভোটারদের আকর্ষণে তারুণ্যকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই আন্দোলনে অবদান রাখা যুব নেতাদের সামনে রাখবে বিএনপি। সেই সাথে ফ্যাসিবাদী তরুণদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক দলটি। নতুন দল এনসিপির 90% তরুণ বলে দাবি নেতাদের। আর ঢাকার বিভিন্ন আসন নবীনদের হাতেই ছেড়ে দিতে চায় জামায়াত। আগামী নির্বাচনে গেম চেঞ্জার হতে যাচ্ছেন তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে দেশের নতুন ভোটার প্রায় 44 লাখ। তাদের টানতে প্রার্থী হিসেবে তরুণদের অগ্রাধিকার দিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। বয়সে নবীন এবং নিজ এলাকায় গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দৌড়ে এগিয়ে রাখবে বিএনপি। সেই সঙ্গে বিশেষ গুরুত্ব পাবেন জুলাই অভ্যুত্থানে অবদান রাখা নতুন প্রজন্মের সদস্যরা। 25 বছরের ঊর্ধ্বসীমার সবাইকে এই ক্ষেত্রে গণ্য করা যাবে, কিন্তু তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, অভিজ্ঞতা, মেধা, প্রজ্ঞা এবং রাজনীতিতে অবদান বা বিগত জুলাই গণ অভ্যুত্থানে তার অংশগ্রহণ এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান, সবকিছু মিলে যারা এই ক্যাটাগরির মধ্যে আসবে তাদেরকে বিবেচনা করাই উত্তম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি মূলত তরুণদের নিয়েই গড়া হয়েছে। আগামী নির্বাচনে কম বয়সীরা হয়ে উঠতে পারে তাদের বড় ভোট ব্যাংক। তাই সভা ও গণজমায়েতে তরুণদের মন জয়ে গুরুত্ব দিচ্ছে এনসিপি। আমাদের নমিনেশনে আপনি অনেক তরুণ দেখতে পাবেন, সত্যিকার অর্থে তরুণ। এখানে অনেক বছর বয়সী, 50 বছর বয়সী তরুণ না, সত্যিকার অর্থে তরুণ এখানে দেখতে পাবেন। বাট এট দ্য সেম টাইম আমরা এনসিপি থেকে আমরা চেষ্টা করছি যে যারা তরুণ আছে তাদেরকে উইজডম দরকার, তাদের গাইডেন্স দরকার, তাদের মোরাল কম্পাসটা আস্তে আস্তে যে তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রেও যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে পরামর্শ, তাদের সম্পৃক্ততা আমাদেরকে ভালো দিকে নিতে পারে। এই জন্য আমরা একটা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করার চেষ্টা করছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে মরিয়া জামায়াতে ইসলামীয় জাতীয় ও স্থানীয় 2 নির্বাচনেই তরুণ তুর্কিদের সামনে আনার পরিকল্পনা দলটির। আমরা আমাদের দলের পক্ষ থেকে তরুণ নেতৃত্ব বাছাই করছি এবং এটি শুধুমাত্র জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনে আমরা তরুণদেরকে অগ্রাধিকার দিচ্ছি। যেহেতু তাদের একটা শক্তি আছে, তাদের সাহস আছে, তাদের উদ্যম আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে। বিগত 3 বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেননি তরুণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের সমর্থন কারা পাচ্ছে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশিক্ষণের টাকা লোপাটের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ সে সময়কার 4 কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। একাদশ জাতীয় সংসদ ও 5ম উপজেলা পরিষদ নির্বাচনের আগে এই দুর্নীতি করা হয় বলে জানায় সংস্থাটি। এদিকে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে। রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। প্রশিক্ষণের নামে ভুয়া সেমিনার, নকল বিল ভাউচার ও মিথ্যা উপস্থিতি দেখায় আত্মসাৎ করা হয়েছে বিপুল অর্থ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে 7,47,00,000 টাকা লোপাট করেন সাবেক সিইসি এবং কমিশনাররা। এই অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সহ সে সময় দায়িত্বে থাকা সব কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জানা আয়ের বাইরে 37,44,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মিরপুরস্থ পল্লবী জিলপাড় এলাকার 7 একর সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ 16 বছর যাবৎ ভোগ দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায়পূর্বক 37,44,00,000 টাকা অবৈধভাবে আত্মসাৎ অমান্য করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, সম্প্রতি চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যে বাধা আসবে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের পর এই মন্তব্য করেন তিনি। পরে আবার বৈঠকে যোগ দেয় দলটি। বেলা 11:50 দিকে কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে ভিন্ন মত পোষণ করে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি। পরে আবার বৈঠকে যোগ দিলে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর বৈঠক স্থগিত রেখে সবাই বেরিয়ে যান। সাময়িক স্থগিতের পর আবার শুরু হয় বৈঠক। এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব প্রস্তাব নিষ্পত্তি করে 2 থেকে 3 দিনের মধ্যে জাতীয় সনদ পেশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেওয়ার কথা রয়েছে আজ। জাতীয় ঐকমত্য কমিশন রবিবার এই তথ্য জানায়। এ নিয়ে আলোচনা পর্যালোচনার পর সনদে সই করবে দলগুলো। তাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে, তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, ঐক্য কমিশনের অনেক প্রস্তাব আছে এবং জুডিশিয়াল রিফর্ম কমিশনের যে প্রস্তাবগুলো ছিল প্রায় সব প্রস্তাব আমরা একমত হয়েছি। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক। বর্তমানে ঘাঁটি সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই। দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে কথা জানান বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম। উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার সময় পাইলট তৌকিরের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ ছিল বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মারুফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের পরিবার ও আহতদের যতদিন প্রয়োজন ততদিন সহযোগিতা করবে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুলের ছাত্র সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়েছে। গতরাত 1:45টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় আয়ান। এ নিয়ে এই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35 জনে। নিহত আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। তার শরীরের 40% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জন রোগী। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। একজনকে লাইফ সাপোর্টে ও অপর 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। 30 জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এর মধ্য থেকে 2-1 দিনেই ছাড়া পাবে 3 জন। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও তারা ঝুঁকির বাইরে নন। এর আগে রবিবার বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেয়া হয়।
দেশের মোট বিদ্যুতের 12 ভাগের যোগান দেয় তরল জ্বালানি নির্ভর কেন্দ্রগুলো, কিন্তু মোট খরচের 30 ভাগই যায় এমন বিদ্যুতে, যা সরকারের উপর বরাবরই ভর্তুকির চাপ বাড়াচ্ছে বলে মনে করেন জ্বালানি বিশ্লেষকরা। তাদের মতে সৌর বিদ্যুতের মাধ্যমে কম সময়ের মধ্যেই অতিরিক্ত খরচের কেন্দ্রগুলোর বোঝা কমানো সম্ভব। 2023-24 অর্থবছর প্রায় 96,000 মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়, যার মধ্যে ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া যায় 11,357 মেগাওয়াট ঘন্টা এবং ডিজেল থেকে 440 মেগাওয়াট ঘন্টা। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই বছর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিতে খরচ হয় 85,221 কোটি টাকা, যার মধ্যে ফার্নেস অয়েল ও ডিজেলে খরচ 25,434 কোটি। প্রতি ইউনিট বিদ্যুতে গড় উৎপাদন খরচ যখন 12 টাকা, তখন তরল জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে গড়ে ইউনিট প্রতি খরচ 26 টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, গড়ে 1,500 মেগাওয়াট অতিরিক্ত খরচের বিদ্যুৎ ব্যবহার কমাতে 3,000 মেগাওয়াটের সৌর প্যানেল স্থাপন করতে হবে। প্রতি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ যদি আমি আনি, ঠিক একটা ইউনিট অফ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কমে যায়। সো এইটার ব্যাপারে আমরা কেন বসে আছি? এখনও আমরা 700 মেগাওয়াটে সারা দেশে পড়ে আছি। 2 বছর থেকে আমরা বলছি যে আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানো দরকার, কিন্তু আমরা সেই হারে বাড়াতে পারছি না। মুখে অনেক কথা শুনছি। গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হয় 9 টাকার নিচে। অন্যদিকে উৎপাদন খরচ 12 টাকা, তাই বছরে 40,000 কোটি টাকা ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। জ্বালানির দাম বাড়লে বাড়ে ভর্তুকির চাপও। অন্যদিকে গবেষকরা বলছেন, প্রযুক্তির দ্রুত উন্নতি হওয়ায় কম খরচে নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া সম্ভব। আমরা যদি ভর্তুকির চাপ কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সবচেয়ে এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্টগুলো এগুলোর ব্যবহার কমাতে হবে। উপায় হচ্ছে দিনের বেলায় পিক আওয়ারে আমরা সর্বোচ্চ সোলার ব্যবহার করতে পারি কিনা। 2 থেকে 3,000 মেগাওয়াট যদি আমরা সোলার ব্যবহার করতে পারি পিকিং আওয়ারে, তাহলে আমরা এই পাওয়ার প্ল্যান্টের ব্যবহার কমাতে পারবো। দেশে এখন ব্যবহৃত বিদ্যুতের 2% মিলছে সৌর, বায়ু, জলশক্তির মতো নবায়নযোগ্য খাত থেকে, যা 2030 সাল নাগাদ 20% উন্নীত করার পরিকল্পনা সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।